ছুঁড়েছিলে সেটা তুমি খুব খারাপ। নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে দুটো ঘটনা নিয়ে। দুটো ঘটনা তোমাদের সবাইকে বলবো। প্রথম ঘটনাটা শেয়ার করবো হচ্ছে শিলিগুড়ি থেকে এক ভাই পাঠায়। প্রথমেই বলবো, যারা দুর্বল হৃদয় ব্যক্তি আছো, যারা এইসব ঘটনা শুনলে কোনো অসুবিধার মধ্যে পড়তে পারো, আমি তাদেরকে বলবো আজকে প্রথমের ঘটনাটা তোমরা স্কিপ করো। কারণ এই ঘটনাটা যবে থেকে আমার কাছে আসে, আমি ঘটনাটা যতবার রিড করছি আমি জানি না আমার মাথায় একটা কিছু চলছে কি, আমি বিষয়টা বুঝতে পারছি না। পুরো ঘটনাটা শেয়ার করি, আশা করি শোনার পর তোমরা একইভাবে রিলেট করবে আমার সাথে। বেশি কথা বাড়াবো না, সোজা যাবো ঘটনায়। যাবার পূর্বে প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকো। আজকের ঘটনাটা আমাদের এক ভাই শিলিগুড়ি থেকে পাঠায়। হ্যাঁ, বলে রাখি সাথে কিন্তু ভিডিও ফুটেজ আছে তোমাদের জন্য, এগুলো আমি সংগ্রহ করি। আশা করি তোমাদের ঘটনাটা শুনে বুঝতে সুবিধা হবে। ভাই আমাদেরকে জানায়, দিদি ভাই এইটা আমাদের পাড়ার একটা সত্য ঘটনা। এক দাদা আমাদের বাড়ি থেকে প্রায় 7-8টা বাড়ির পরে এক দাদা থাকতেন। দাদার বাড়িতে কোনো ঝামেলা অশান্তি কিছু হয়েছিল বলে সেটা আমাদের জানা নেই। সেই দাদার নাম ছিল সঞ্জয় রায়। সেই দাদা একদিন আমাদের বাড়িতে আসে। এসে উনি দোকান থেকে একটি দড়ি, চানাচুর, কিছু বাতাসা কিনে নিয়ে আমাদের বাড়ি এসে আমাদেরকে দেন। আমার ভাই বলে, যে ভাই ঘটনাটা শেয়ার করেন সে ভাই বলেন যে বাতাসা চানাচুর যখন দেয়, আমরা তখন ছোট, তখন ভাই ক্লাস 9-এ পড়ে। ভাইয়ের তখন 14-15 বছর বয়স। ভাই বলে চানাচুর বাতাসা দিতে আমরা খেয়ে নিই। এমনকি সেই দাদা ভাইয়ের মাকেও কিন্তু নিয়ে গিয়ে দেয়। তো ভাইয়ের মাকে যখন দেয় তখন বলে যে মাসি আমি আজকে সুসাইড করব, এই নাও চানাচুর আর বাতাসা। তো ভাইয়ের মা সেই কথাটা গুরুত্বই দেয়নি, কারণ ভাইয়ের মা বলছে যে সুসাইড করবে এটা কখনো হয় নাকি, কেউ সুসাইড করবে সে পাড়া ময় সবাইকে। ভাই বলে গ্রামের প্রতি কটা বাড়িতে সেই সঞ্জয় দাদা যায়, গিয়ে বাতাসা আর সবাইকে চানাচুর খাওয়ায় আর সবাইকে বলে আজকে আমি সুসাইড করব। আর পাড়ার সবাই ভাবে যে কি বকছে, কেউ সুসাইড করলে বলে করে, এরকম একটা মানুষের মধ্যে থাকে না যে সুসাইড করবে, সে এত শান্ত মাথায় পাড়াতে গিয়ে প্রতি কটা বাড়িতে বাড়িতে চানাচুর বাতাসা খাওয়াচ্ছে, একটা আশ্চর্য না? তো তারপর সেই দাদা চলে যায় তার মৃত্যুর জায়গায়। সেটা হচ্ছে ঠিক শিলিগুড়িতে একটি ফরেস্ট আছে। আশা করি যারা তোমরা শিলিগুড়ির আশেপাশে থাকো তারা রিলেট করতে পারবে। ফরেস্টের ওখানে একটা গাছ আছে, গাছটার নাম হচ্ছে ধুতুরা গাছ। গাছটা ভয়ঙ্কর দেখতে। আমাদের ভাই যিনি ঘটনাটা পাঠান বলেন, দিদি ভাই গাছটা বিশাল বড়, প্রচন্ড ঝাঁকড়া, আর গাছটা পুরো কালো। ওই গাছটা মানে গ্রামের লোকরা এমনিতে আগাগোড়াই ভয় পায় গাছটার কাছে যেতে। আর ওই গাছটার যেখানে রয়েছে ঠিক তার পাশে রয়েছে একটা নদী, নদীর ওপারে রয়েছে কবরস্থান ছেড়ে দূরে হচ্ছে সেই শিলিগুড়ির ফরেস্টটা। তোমাদেরকে আমি পুরো ফুটেজ দেখাবো, তোমরা বিস্তারিত ভাবে ঘটনাটা মনোযোগ সহ। তো সেই সঞ্জয় দাদা যে সুসাইড করবে, সে ওই গাছতলায় গিয়ে সেই গাছটাকে প্রথমে পুজো করার পর ওই গাছের ওখানে গিয়ে উনি দড়ি নিয়ে গিয়ে ওখানে গলায় দড়ি দেয়, দিয়ে উনি ওখানে আত্মহত্যা করে। এইবার আত্মহত্যা হওয়ার পর যখন পাড়ার লোকে জানতে পারে যে আরে ও এসে তো পুরো গ্রামে বলেছিল ও সুসাইড করেছে ওই গাছতলায়, তখন ওই গ্রামের সব লোক ছুটে যায় ওখানে। ছুটে গিয়ে দেখে যে সত্যি ও ওখানে নিজেকে শেষ করে দিয়েছে, আত্মহত্যা করেছে। এইবার একটা গ্রামের লোক পুরো ভয়ে আতঙ্কে থাকতে শুরু করে, আর ওই গাছতলার দিকে কেউ যেত না। কিছুদিন পর আমাদের ভাই বলে আমার পাশে এক কাকু, সে ওই গাছতলায় যায় কোনো কারণ জানা নেই কোন কারণে গেছে।
ওই গাছতলায় ওনার মৃত্যু হয়, ওনার দেহ ওই গাছতলা থেকে পাওয়া যায়। তারপর ওইখানটা পুরো লোকজন গ্রামের যাওয়া বন্ধ করে দেয়, পুরো একদম মানে জায়গাটা ভয়ঙ্কর হয়ে ওঠে। ভাই জানায়, দিদি ভাই, যখন প্রত্যেক বছর বন্যা হয় তো ওই নদীর ওখান থেকে জল যায়, আর ওই নদীর পাশে যত গাছ রয়েছে মোটামুটি বড় বড় গাছ সব কিন্তু ওই বন্যার জল ভাসিয়ে নিয়ে চলে যায় প্রত্যেক বছর। কিন্তু ওই যে ধুতুরা গাছ, ওই গাছটা কিছুই হয় না, বছরের পর বছর, বছরের পর বছর ওই রকম ভাবেই কিন্তু দাঁড়িয়ে থাকে। এবার বিগত প্রায় কয়েক মাস পর শিলিগুড়িতে কয়েকজন ছেলে ঘুরতে আসে ওই ফরেস্টের উদ্দেশ্যে, মানে ফরেস্টার ভালো নাম ডাক আছে, ওই ফরেস্টে তারা ঘুরতে যাবে বলে আসে। সেই ছেলেগুলো ওই গাছতলায় গেছিল, আমি বলছি আমার গা না কাঁটা দিচ্ছে। সেই গাছতলায় যাওয়াতে প্রতি কটা ছেলের মৃত্যু ওইখানে হয়। তারা ওই নদীতে, ওই গাছতলায় তো নদীটা, ওই নদীতে সবাই মুখ গুজরে ওখানে তাদের মৃত্যু হয়। তারা একে 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 ওখানে কিভাবে ওরকম ভাবে মৃত্যু হতে পারে ভাবো। ওই গাছটার কাছে কেউ যেত না। তবে আমাদের ভাই জানায় যে দিদি ভাই বিশ্বাস করবে না, ওই যে ধুতুরা গাছ, ওই গাছে অমাবস্যা পূর্ণিমার সময় ওই গাছের একদম মাথায় আগুন জ্বলতে দেখা যায়। এটা গ্রামের লোকরা দেখেছে, আমরাও দেখেছি যে গাছের মাথায় অমাবস্যা পূর্ণিমার সময় আগুন জ্বলে। আগুন জ্বলে কোথায় বলতো? যেখানে কোনো পাওয়ারফুল যদি জিন থাকে অথবা যদি পেতনি থাকে। আমি শুনেছি পেতনি থাকলে অথবা পাওয়ারফুল যদি কোনো জিন বাস করে তাহলে পারে সেই স্থানে কিন্তু আগুন জ্বলে। অনেক সময় দেখা যায় শ্মশানে, কবরস্থানে, শ্মশানে তো দাহ আগুনে পোড়ানো হয়, কিন্তু কবরস্থানে তো আগুন দেওয়া হয় না, ওটা তো মাটিতে দাফন করা হয়। এটাও আমি দেখেছি যে কবরস্থানের ভেতরেও কিন্তু আগুন ধরে, হঠাৎ করে আগুন ধরছে, হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। ওইটা কিন্তু জিনের উপস্থিতি, জিন থাকলে কিন্তু এরকম হয়। তো আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, যতদূর আমি রিসার্চ করে জানতে পেরেছি আমি তোমাদের সাথে বললাম আগুন জ্বলার কারণটা। তো আমাদের ভাই বলে, দিদি ভাই ওই গাছটা আজ থেকে 2 বছর আগে বন্যায় অর্ধেক ভেঙে যায়, ভেঙে তার অবশিষ্ট অংশ বন্যায় নদীর সাথে ভেসে চলে যায়। তারপর থেকে গ্রামের যে প্রতিকটা মানুষ, প্রতিকটা বাড়ির, তারা কিন্তু ভয়টা একটুখানি কাটিয়ে ওঠে। আর এখন কিন্তু ওখানে সেরকম ভাবে কোনো রকম ক্ষতি হয় না। আর আমি ভাইকে বলেছিলাম, ভাই অবশ্যই তুমি আমাকে ওখানে ফুটেজ পাঠাও, শুধু তোমাদের জন্য আমি এই জিনিসগুলো কিন্তু সংগ্রহ করি। তারপরেও তোমাদের অনেকের লাগে এগুলো ফেক, বানানো গল্প, তাহলে তোমরা সেই বানানো গল্প হিসাবেই তোমরা শুনতে পারো, আমার কিচ্ছু করার নেই। আর যারা বিশ্বাস করো তারা অবশ্যই বিশ্বাস করবে, যারা শিলিগুড়ির আশেপাশ থেকে শুনছো তারা ঘটনাটা রিলেট করতে পারবে যে বাস্তবেও সেখানে এরকম জিনিস ছিল কিনা। আর আমাদের ভাই কিন্তু আমাকে পুরো জায়গার সুন্দরভাবে পুরো বিস্তারিত ভিডিও পাঠিয়েছে, তোমরা আশা করি এবার দেখে নাও। কেউ যেন যেতে না পারে, এখন ইলেকট্রিক তার দিয়ে ঘেরা রয়েছে, দেখতে পাচ্ছ ফরেস্ট। আমার সকল দর্শক বন্ধুরা, তোমাদেরকে আর কি দিয়ে আমি প্রুভ করাবো সেটা আমি বুঝতে পারি না। অনেকে আছো নেগেটিভ কমেন্টস করো, জানি না কেন তোমরা বিশ্বাস করো না। আমি তোমাদের জন্য এতটা রিস্ক নিয়ে তোমাদের জন্য যে মানুষটা ঘটনা শেয়ার করেছে, এমন একটা ভৌতিক স্থান তোমরা দেখে বুঝতে পারছো, সেখানের ফুটেজ পর্যন্ত তোমাদেরকে শেয়ার করলাম। এবার তোমরা বিবেচনা করবে ঠিক আর ভুল। ফরেস্ট, বৈকুণ্ঠপুর ফরেস্টে এখন মোটামুটি প্রচুর গাছপালা হয়ে গেছে। এখন ইলেকট্রিক শর্ট দিয়ে রাখছে যেন কেউ ভিতরে ঢুকতে না পারে।
দর্শক বন্ধু, ভিডিও ফুটেজটা দেখলে আই হোপ কি তোমরা বুঝতে পেরেছো যে ঘটনাটা কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর। একটা মানুষ সুসাইড করবে, সে বাড়িতে বাড়িতে চানাচুর বাতাসা খাবিয়ে পুরো পাড়াকে নেমন্তন্ন করে সে গিয়ে সুসাইড করে। মানে এই জিনিসটাই মাথার মধ্যে যতক্ষণ ভাবছি, মাথা সত্যি বলছি একটা ঝিনঝিন ঝিনঝিন করছে। মানে কিভাবে সম্ভব হয়, কিভাবে? তাও আবার সে পুজো করে সেই গাছটাকে, তারপর সে সেখানে আত্মহত্যা করে। ভাবো। আচ্ছা, এবার আমরা যাব দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটা কিন্তু বেশ লোমহর্ষক। এই ঘটনাটা আমাদেরকে জানায় হচ্ছে রেণুকা দত্ত। রেণুকা বলে, দিদি ভাই, আমি পড়াশোনা করতাম ব্যাঙ্গালোরে। আমি ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরে আসি। আমার দোতলা বাড়ি, আমার মা শুধু বাড়িতে থাকেন। এবার বলি, আমি যখন বাড়িতে আসি তখন আমি দেখলাম আমার মা একটু অসুস্থ, সারাক্ষণ শুয়েই থাকে। তো যেহেতু কাজের দুটো মাসি রাখা আছে, একটি মহিলার মায়ের জন্য আমি রাখি, মানে একজন আয়া মাকে একটু দেখাশোনা করবে, স্নান করবে, তুলে নিয়ে যাবে তার জন্য। এবার মা আসার পর থেকে আমাকে বলছে, ছাদে উঠবি না, ছাদে যাবি না, কোনো কারণ নেই। আমি মাকে বললাম যে কেন, আমি খামোকা ছাদে কেন যাব, কেন ছাদে যাব না, তুমি এই কথা কেন বলছো? মা কোনো কথা না যে কিরে পড়াশোনা কেমন হচ্ছে, বাইরে কিরকম ছিলিস, কোনো কথা না। আস্তে আস্তে মাকে দেখলাম, মায়ের শরীরের অবস্থা, মাকে জিজ্ঞাসা করলাম, তারপরে মা কোনো কথা নেই, বললো যা তুই জামা কাপড় ছেড়ে নে, দেখ মাসি কি রান্না করেছে, কাজের মাসি। তো সেই কথা বলার পর মায়ের কথা শোন রেনু, তুই কিন্তু ছাদে উঠবি না। আমি তখন বললাম কেন ছাদে উঠবো না কেন? বারবার বলতে কথাটা কানে বাজে যে কেন মা বারবার বলছে ছাদে উঠবি না। যাই হোক, আমি ছাদে যাইনি। সন্ধেবেলা আমি ভাবলাম না, মা ঘুমাচ্ছে দেখলাম, আর তখন মায়ের ওই কথাটা মনে পড়ছে ছাদে উঠবি না। দেখি তো ছাদে উঠে মা কি এমন করে রেখেছে ছাদে উঠতে না করছে। আর আমি জানি মা নিশ্চয়ই ছাদের মধ্যে নোংরা করে রেখে দিয়েছে। অনেক গাছ টাছ ছিল তো, হয়তো পরিষ্কার হয়নি, আর আমি এই জিনিসটা পছন্দ করি না, হয়তো এর জন্যই। তো আমি ছাদে উঠি, ছাদে উঠে দেখলাম না, ছাদ তো পুরো ঝাড়টার দোয়া, তবে ঝড় বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, তো গাছ পাতা যেটা হয় পাতা টাতা পড়ে রয়েছে শুকনো। তা আমি ছাদে উঠে হাঁটছি, ছাদে উঠে একটু হাঁটাহাঁটি করছি। তারপর আমি ছাদ থেকে যখন নেমে আসবো, একটা সুন্দর একটা হঠাৎ মানে সুগন্ধি ছাদে আমি পাই। যখন আমি ভাবছি না হাঁটতে হাঁটতে না এবার দুবার পায়চারি করে এবার নিচে চলে যাব, যাই দেখি মা ঘুম থেকে উঠেছি কিনা। যখন মানে আসবো মানে অনেকক্ষণ ধরেই হাঁটছি আর ভাবছি যে নেমে যাই, না এবার যাই, কিন্তু আসতে ইচ্ছা করছে না, ছাদে আমার পায়চারি করতে ভালো লাগছে। তখন আমি ভাবছি না এবার দুবার হেঁটে এবার আমি নিচে চলেই যাব। তো সেরকম ভেবে যখন আমি ছাদ থেকে জাস্ট নিচে আসবো, সিঁড়ির কাছে আসি, তখন একটা এত সুন্দর একটা ফুলের সুগন্ধি আমি পাই, মানে কি বলবো, আমার শরীরটা না মানে অন্যরকম হয়ে যায়। আমি ছাদে বলি না পরেই যাব, নিজেরই তো বাড়ি, কি আছে, পরে যাব বলে আমি ছাদে একটা কোণে রেলিংয়ের ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর আমাদের বাড়ির ঠিক পেছন সাইডটা একটা বিশাল বড় পুকুর আছে, বিশাল বড়। তবে পুকুরটা আমাদের না, আমাদের যে বাউন্ডারি রয়েছে বাউন্ডারির পেছনে পুকুরটা। আর পুকুরকে ঘিরে চারপাশে অনেক গাছগাছালি। তো আমি পুকুরের দিকে তাকিয়ে রয়েছি। তখন বেশ গধূলি লগ্ন, গা ঢাকা 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 একটা সন্ধে সন্ধে হচ্ছে। আমি লক্ষ্য করছি ওই যে পুকুরের পাশে যে জঙ্গল রয়েছে পুরো পুকুরটাকে ঘিরে, ওই জঙ্গলের ভিতর দিয়ে কেউ একজন হাঁটছে। আর ওখানে এতটাই গভীর জঙ্গল, আর ওই যে পুকুর সহকারে যে জঙ্গল রয়েছে ওইটাও কিন্তু কারোর একটা পার্সোনাল কেনা জায়গা, বড় করে কিন্তু চার দেয়ালের পাঁচিল দেওয়া রয়েছে। ওখানে মানুষ ঢুকতে সেরকম ভাবে কেউ পারবে না যদি কেউ লক না খোলে, মানে যে তালা দেওয়া রয়েছে গেটে। তো আমি দেখলাম একজন মহিলা, খুব ভালো করে লক্ষ্য করি একজন মহিলা ওই যে পুকুরটা রয়েছে পুকুরের পাশ থেকে ঘুরছে জঙ্গলের ভেতর দিয়ে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর তখন গা ঢাকা ঢাকা সন্ধ্যে তো বেশ পরিষ্কার আমি দেখতে পাচ্ছি মহিলাটি সাদা রঙের শাড়ি পরা আছে, বেশ লম্বা চওড়া, আর এতটা ঘুমটা টানা। আমি তার মুখ দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম বাবা
এত ধবধবে একদম থান, যেরকম হয় সাদা থান, ওরকম থান পরে এতটা ঘোমটা টানা, ওখানে কে ঘুরছে? আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, তারপর ভাবলাম একবার একটু গলা খুকিয়ে কাশি। আমার আসলে ওই যে মহিলাটির মুখ দেখার খুব ইচ্ছে হয়, তার জন্য আমি ওখানে দাঁড়িয়ে এরকম করে ওখানে কাশি, মানে জোরে জোরে গলাটা খুকাচ্ছি, যে সেই মহিলা যার উপরে তাকাবে আমি তার মুখটা দেখব, কিন্তু সেই মহিলার কোনো ভুরুক্ষেপ নেই। সেই মহিলা নিজের মতনই ওই পুকুরটাকে না দেখছি ঘুরছে, জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে ওই পুকুরটাকে ঘুরে যাচ্ছে। তারপর আমি বললাম দূর কি না কি হবে, যাকে আমার মাথায় তখনও পর্যন্ত কিছু খারাপ আসেনি, যে এটা কোনো ভূত, কোনো প্রেত, কোনো আত্মা কিছু একটা হতে পারে, ওইসব কিচ্ছু আমার মাথায় আসেনি। সত্যি কথা বলতে আমি ওসব জিনিস পছন্দও করি না, আর আমি বিশ্বাসও করি না। আমি তার জন্য নিচে চলে আসি, কে না কে পাগল ঠাগল হবে বোধহয়। নিচে আসি, আসার পর দেখলাম আমার মা উঠে বসে আছে। আমাদের কাজের যে বউটা থাকে সে মাকে বিস্কুট আর দেখলাম লিকার চা দিয়েছে, মা খাচ্ছে। আমাকে মা বলল কোথায় গেছিলিস রেনু? আমি বললাম ছাদে। মা দেখলাম সাথে সাথে খুব উত্তপ্ত হয়ে গেল, কেন তুই ছাদে উঠেছিলিস? তোকে বলেছি না তুই ছাদে যাবি না? আমি তখন মাকে বললাম তোমার নাকি শরীর খারাপ, তুমি এত জোরে গলা করে কথা বলছো, ছাদে এমন কি আছে, গেলে কি হয়েছে, আমি তো হেঁটে আসলাম। বাবা সত্যি তুমি পারো। তখন আমার মা দেখলাম একটু দমে গেল। কিছুক্ষণ পর আমার মা আমাকে ডাকলো, আমি আমার রুমে চলে যাই। মা ডাকলো আসতে, তখন মা বললো দেখ রেনু যাবি না, কদিন ধরে পাশের যে পুকুরটা রয়েছে না, ওই জঙ্গলে ভরা, ওখানে একজন মহিলাকে দেখা যায়। গ্রামের অনেকেই দেখেছে, কারণ ওই পুকুরটাকে কেন্দ্র করে আশেপাশে অনেক একতলা দোতলা বাড়ি আছে। অনেকেই দেখেছে একজন মহিলা ওখানে ঘোরে, পুকুরটাকে ঘোরে। কিন্তু গ্রামের আমরা সবাই মোটামুটি একে অপরকে জিজ্ঞাসা করেছি, কারোর বাড়ির বউ না, আর ওখানে কেউ ঢুকতেও পারবে না, বিশেষ করে কোনো মহিলা, কারণ বাইরে দিয়ে যার জমি সে তো তালা দিয়ে রেখে দিয়েছে, আর পুরো পাঁচিল, বিশাল বড় করে পাঁচিল দেওয়া। তবে ওইটা কোনো সাধারণ মহিলা না, তুই ওইদিকে যাস না, ছাদে উঠলে ওই মহিলাকে সন্ধ্যেবেলা রাতের বেলা দেখা যায়, বুঝেছিস? যাস না মা, কদিনের জন্য এসছিস, আর আমি তো ওটা ছোলা করতে পারি না, ছাদে উঠবো যে, তুইও উঠিস না, তুই ঘরেই থাক কদিন থেকে, আবার তো ব্যাঙ্গালোর চলে যাবি। মা আমাকে বুঝালো, আমি মাকে সহমত করলাম। আমি বললাম ঠিক আছে যাব না, কিন্তু আমার মনে একটা কৌতূহল কাজ করছে, যে যখন আমাদের গ্রামের লোক সবাই জানে যে ওখানে কিছু একটা দেখা যায়, তাহলে আমাকে তো এটা দেখতেই হবে যে জিনিসটা কি। এবার আমার মনে অন্যভাবে একটা জিনিস বসে গেল, যে আমি ওই জিনিসটাকে মানে কি বলবো, দেখবো আসলে জিনিসটা কি। সেরকম ভাবেই আমি নিজে দেখার জন্য ওখানে একদিন যাই। হ্যাঁ, ঠিক ওই চারদিকে পাঁচিল করা ওই যে জায়গাটা, ওখানে আমি যাই। ওখানে গিয়ে ঠিক যে গেটটা বাইরে দিয়ে লক করা, পুরো জং ধরে গেছে, যার জায়গা সে আসে না, আসলে তত জঙ্গল হয় না, সে পরিষ্কার করা তো, সে কোনো আসে না। আমি ওই যে গ্রিল দেওয়া, তালা দেওয়া, ওখানটা দাঁড়িয়ে আমি উকি মেরে মেরে ওই ভিতর দিকটা দেখছি। পুরো না একদম ঘন জঙ্গল, ওখানে মানে সাপ খোপের এত বাস, আমি যেটা অনুমান করছি কোনো মানুষ তো ঢুকতে পারবে না। যাই হোক আমি দেখে চলে আসি। আস্তে আস্তে গ্রামের একজন জেঠুর সাথে দেখা হয়। সে জেঠু বলল, জানিস রেনু, কদিন ধরে তুই তো থাকিস না এখানে, বাইরে পড়াশোনা করছিস, কদিন ধরে আমাদের ওই যে পুকুরটা আছে না, ওই পুকুরে ভিতরে জঙ্গলে না একজন মহিলাকে দেখা যায়, সাদা থান পরে ঘুরে বেড়ায়। জানিস এত ভয় লাগে, আমাদের ছাদে উঠতে পারি না, ছোট ছোট বাচ্চা আছে ঘরে। হ্যাঁ, নতুন আমার বৌমা এসছে, যদি বল কিছু একটা হয় কি বলবো, ওই জন্য কি ব্যাপার হচ্ছে বলতো। আমি তখন বললাম, জেঠু আমিও কিন্তু দেখেছি, কিন্তু তার মুখ তোমরা দেখেছো? বললো না। হ্যাঁ যাই হোক, এরকম কথা বলে বাড়ি চলে আসি। ঠিক দুদিন পর আমার শরীরটা একটু খারাপ ছিল, দুদিন পর আমি ছাদে উঠি, ঠিক সন্ধেবেলা, ওকে দেখবো বলেই উঠেছি। ছাদে উঠে দাঁড়িয়ে আছি, কিচ্ছু নেই, পুরো একদম
নর্মাল যেরকম থাকে। তো আমাদের ওখানে কি হয়, ওই পুকুরটার ওই জঙ্গলটার ভয় কেউ কারোর বাড়ির ছাদে ওঠে না, কেউ ওঠে না। সন্ধে হলে পারে, মানে সন্ধ্যের আগে যত কাপড় জামা শুকাতে দেয় সব কিছু তুলে নিয়ে চলে আসে, কেউ আর ছাদে ওঠে না। মানে গরমের সময় আগে যেরকম আমরা ছাদে উঠে ঘুরতাম, এরকম স্বাভাবিক নেই ওখানে পরিবেশটা। কেউ ওঠে না ভয়তে, কারণ ওই মহিলাটিকে দেখা যায়। মহিলাটি কাউকে কিছু করে না, কিন্তু দেখা যায়। তো আমি সন্ধেবেলা উঠে ছাদে দাঁড়িয়ে রয়েছি যে আজকে আমি মানে একটা তো কিছু করবই, যে ও কে, মানুষ না অন্য কেউ। তা আমি উঠে দাঁড়িয়ে রয়েছি, আমি দেখছি অনেকক্ষণ দাঁড়ানোর পর ওই মহিলাটি আসুন, কোথা থেকে আসে জানি না, মহিলাটিকে দেখা যাচ্ছে হেঁটে হেঁটে ওই সেই আগের দিনের মতো। পুকুরটা রয়েছে বেশ বড় পুকুর, আর পুকুরের একদম চারপাশে গাছগাছালি ভর্তি, ছোট বড়, দেখি ওরকম আবার ঘুরছে। আমি তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব, কি করলে ও আমার দিকে তাকাবে। আমার অ্যাকচুয়ালি ওর মুখটা দেখার হচ্ছে যত কৌতূহল। ও কে, কেন ঘুরছে আমার জানার কোনো রকম কিন্তু মন মানসিকতা নেই। আমার কৌতূহল হচ্ছে মুখটা এতটা ঘোমটা দিয়ে ও যে ঘুরছো কে, আমি ওকে দেখবো। তারপর আমি সেদিনকে একটা ভুল কাজ করে বসি। আসলে ওই যে বলে না, মানে কিছু ঘটার আগে না মানুষের অনেক সাহস, মুখে অনেক বড় বড় কথা আমরা বলি। আমরা যখন মাঠে দেখি কোনো প্লেয়ার ফুটবল বা ক্রিকেট খেলছে, আমরা ঘরে বসে বসে অনেকে বলি, ইস এই মারলো না, 6 হয়ে যেত, এক্ষুনি গোল হয়ে যেত। কিন্তু যে ওই সিচুয়েশনে থাকে সেই ফেস করতে পারবে যে সে কি করছে, কতটা সে তার মতো 100% দিয়ে কিছু করতে পারছে না। এরকম আমরা অনেকে আছি যে আমরা অনেক মুখে বড় বড় কথা বলি। সেরকম সেদিন আমি একটা ভুল কাজ করে বসি। সেটা হচ্ছে আমার ছাদের মধ্যে টব ভাঙার কিছু টালি ভাঙা, কিছু পাথর যেগুলো গাছের গোড়ায় দেওয়া ছিল, সেইগুলো আমি তুলে আমি যখন ওই মহিলাটিকে দেখছি ঘুরতে, আমি ওখান থেকে ওগুলো ছুটতে থাকি। আমি প্রথম যেদিনকে কাশি গলা খুকিয়ে, সে তো তাকায়নি, কোনো রকম তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। সেদিনকে আমি এতটাই কৌতূহল বশত তাকে দেখার জন্য ওই ভাঙা টব কিছু পাথর তুলে সমানে ওইদিকে মারতে থাকি। যত গায়ের জোর রয়েছে আমি মারতে থাকি, কারণ এই যে আমার বাড়ি প্রথমেই বললাম বাউন্ডারি, তারপরেই তো ওই পুকুর। তো ও তো ঘুরে ওই আমার বাউন্ডারির গায়ে তো আসছে, যখন ঘুরছে আর যখনই ওখানে আসছে আমি তখন ওই টালি ভাঙা মানে টপের ভাঙাগুলো আর পাথরগুলো উপর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ওকে মারছি, যাতে ও মুখটা তোলে। আমার তখন পাগলের মতো একটা মাথায় ভূত চেপেছে যে আমি ওর মুখ দেখবো যেই হোক। কিন্তু আমি পাথর যে মারি কোনো কিছুই কিন্তু আমার হয় না, কারণ ও আমার দিকে তাকায়নি। যাই হোক, অনেকক্ষণ থাকার পর আমার মা নিচ থেকে প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচি করছে, যে কাজের দিদি থাকে সে দিদিও চিল্লাচ্ছে। তারপর আমি বাধ্যতামূলক ওখান থেকে নেমে আসি। তো আমার মা বললো কি করছিস, ছাদে তোকে না করেছি কেন দিচ্ছিস? আমি বললাম মা তোমরা এত ভয় পাও কেন? এই জন্য বলে গ্রামের মানুষ, শহরে থাকলে না এত ভয় পেতে না, এত ভয় পাও কেন? ওইসব কিছু না, কেউ বদমাইশি করে ওখানে। তো যাই হোক, তখনের মতো মাকে বুঝিয়ে দিলাম, রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। ঠিক রাত যখন 1:15 আমি তখন হঠাৎ করে একটা শব্দ শুনি। কিরকম শব্দ জানো? কাচের গ্লাস ভাঙলে যেরকম শব্দ হয়, ঠিক কাচের গ্লাস মনে হলো সাথে সাথে পড়ে ভেঙে গেল। কাচের গ্লাস ভাঙার শব্দটা শুনে আমি যখন চোখটা খুলি, আমার ঘরে যথেষ্ট লাইট অনই রয়েছে, মানে যে নাইট রুম জ্বলে। চোখ খুললাম, আমি দেখছি, চোখটা খুলেই আমি তাকাই, দেখলাম আমার চোখের সামনে ঠিক সাদা শাড়ি পরা, মাথায় ঘোমটা টানা সেই বউটা দাঁড়িয়ে রয়েছে। এই জিনিসটা আমি যখন দেখি, দেখার সাথে সাথে আমার সারা শরীর না পুরো মনে হচ্ছে প্যারালাইসিস হয়ে গেছে, পুরো শরীর আমার আর শরীরের একটা আঙুল নাড়ানোর মতো কোনো ক্ষমতা নেই। আমি যখন দেখছি পুরো ঘোমটা টানা একদম বুক পর্যন্ত, সাদা থান পরা, সে আমার সামনে দাঁড়িয়ে। আমি কি করব আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমি ওর দিকে তাকিয়ে আর ও আমার দিকে তাকিয়ে রয়েছে, সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু ঘোমটার ভেতর দিয়ে ও আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি ওর দিকে তাকিয়ে। আমি
কথা তো বলতে পারছি না, যে চিৎকার করে মাকে ডাকবো, আর মাকে ডেকেও তো কাজ নেই, মা তাড়াতাড়ি উঠেও আসতে পারবে না, মা অসুস্থ, কি করব? কিছু না বুঝে পেরে আমি অনেকক্ষণ ওইদিকে তাকিয়ে থাকতে থাকতে, আমি জানি না এরকম সময় মানুষ ঘুমায় কি না, কি আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমি তাও জানি না। আমি যখন ঘুম ভাঙে, মানে আমার যখন সেন্স আসে, তখন দেখলাম কাজের মাসি আমার রুম খুলে, কাজের মাসি দেখছি ঘর ঝাড় দিচ্ছে, চোখ খুলে দেখলাম কাজের মাসি ঘর ছাটা দিচ্ছে। তো আমি ধরপর করে উঠে ঘেমে গেছি যখন আমি সকালে উঠেছি। তো আমি কাজের মাসিকে বললাম, কাজের মাসি আমাকে না একটুখানি তুমি গরম জল করে দাও তো, আমি কথা বলতে পারছি না। তো কাজের মাসি বললো, কেন তুমি এত সকালবেলা ঘামছো কেন, বেশ ঠান্ডা আছে? আমি বললাম, না গো আমার শরীরটা না কিরম লাগছে। এবার আমি সারাটা দিন শুধু কাজ করছি, পড়াশোনা করছি, ল্যাপটপে কিছু করছি, বন্ধুদের সাথে কথা বলছি, আমি শুধু ভাবছি রাতে যেই জিনিসটা আমি দেখলাম সেটা কি স্বপ্ন ছিল না সেটা বাস্তব ছিল, আমি কিছু রিলেট করতে পারছি না। তো আমার মাথায় আসলো কাঁচের গ্লাস ভাঙার শব্দ আমি পেয়েছিলাম। তো আমি সাথে সাথে গিয়ে কাজের মাসি যে একজন থাকে বাড়িতে বরাবর, তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মাসি, রাতের বেলা কোনো রকম কাঁচের গ্লাস আমাদের ঘরে কি ভেঙে গেছে, তুমি সকালে দেখেছো? তখন আমাকে বলল, হ্যাঁ কাঁচের গ্লাস ভেঙে গেছে, ওই রান্নাঘরে রাখা ছিল, জানি না কাঁচের গ্লাসটা প্রায় প্রায় এরকম অনেক কাঁচের গ্লাস বাসন দেখি রান্নাঘরে পড়ে থাকে, কিন্তু রান্নাঘরের তো সব জানালাগুলো বন্ধ থাকে, কি করে যে পড়ে জানি না বাপু, হ্যাঁ ভালো লাগে না, কাঁচের গ্লাস পড়েছে, সকালবেলা তো পরিষ্কার করলাম। তখন আমি ভাবলাম যে না, তাহলে যেটা আমার সাথে রাতে ঘটেছে ওটা স্বপ্ন ছিল না, ওটা বাস্তব ছিল। যাকে যদি ঘটনাটা এত দূর যদি সমাপ্ত হতো তাহলে ভালো হতো, কিন্তু ঘটনাটা শুরু হলো এখান থেকে। এইবার আমি সেদিনকে মাকে জিজ্ঞেস করলাম, মা আজকে কি রান্না করছো, কারণ আমার দুদিন পর টিকিট ছিল, আমি ব্যাঙ্গালোর ফিরে আসব। তো মা বলল, আজকে তোর জন্য চিকেনের কিছু রান্না করতে বলেছি, মানে চিকেন এনে, আমি যেহেতু চিকেন খেতে খুব ভালোবাসি, 3-4টা পদ ওই চিকেনেরই হবে। মা আমাকে কিছু চিকেনের পদের নাম বললো যেগুলো আমার এখন মনে নেই। তো বোন আমাদেরকে নামগুলো বলতে পারিনি, কারণ বোন রান্নার বিষয়ে কিছু জানে না সেরকম। তখন ওই যে খাবার খাবে বলে বোন বললো, ঠিক আছে তাহলে আমি একটা কাজ করি, আমি স্নানটা সেরে আসি। এবার স্নান করতে যাই, বোনের কথা মতো বলছি, স্নান করতে যাই, স্নান করতে গেছি যখন, আমি সাবান জাস্ট চালিয়ে নিজের মতো নিজে গায়ে একটা বডি ওয়াশ করছি, হঠাৎ করে আমার ফিল হলো আমার পিঠের মধ্যে যেন কেউ হালকা করে একটা নখের আঁচড় দিল পিঠের মধ্যে। আমি সাথে সাথে না চমকে উঠে এপাশে ওপাশে দেখছি, না কিচ্ছু তো নেই। আর আমি তো গেটটা ভালো করে বন্ধ করেছি, বাথরুমের যে গেট সেটা বন্ধ করা রয়েছে, তাহলে আমার পিঠেকে নখের একটা চেরা মতো লাগলো, মানে জাস্ট নখ দিয়ে টানে যেরকম না ওরকম। তো সাথে সাথে আমি ওখান থেকে বেরিয়ে মায়ের কাছে আসি, মাকে বললাম, মা মা আমার না পিঠটা দেখো তো, আমার পিঠে না যেন স্নান করছিলাম মনে হলো কেউ না আঁচড় দিল, আর খুব জ্বালা জ্বালা করছে। আমার মা দেখে বলল, তোর পিঠে 3টে নখের আঁচড় পড়েছে, পিঠ চিরে রক্ত বেরোচ্ছে। আমি খুব ভয় পাই এই জিনিসটা হওয়ার পর। মা আমাকে বললো, চল খাবি চল, কি করে হলো, যাই হোক সেই কথাটা নিয়ে একটা আলোচনা হলো। তো মাটিতে বসেই আমরা খাই, তো মা আমি খাচ্ছি, বসে খেতে খেতে আমি চিন্তা করছি যে আমার এই জিনিসগুলো হচ্ছে, আমি সেদিনকে যদি পাথর বা ঢিল ছুঁড়ে যদি না মারতাম, হতে পারে আমি এই জিনিসটা খুব খারাপ করেছি, যত তাড়াতাড়ি হোক আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো আমি মাকে বললাম, মা আমার ব্যাগপত্র গোছাই, পরশুদিন তো আমি চলে যাব, মানে আমি শুধু ভাবছি আমি ওখান থেকে বেরিয়ে আসলে হয়তো আমার সাথে কোনো কিছু হবে না, আমি ওখানে থাকতে আমার সাথে যা ঘটছিল, আমি ওখান থেকে 2 দিন পর সেরকম ভাবে চলে আসি ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে আমি একটা ফ্ল্যাটে থাকি, ওখানে আমি, আমার সাথে আরো 3টে মেয়ে থাকে, আমরা একসঙ্গে সব পেইং গেস্ট, আমরা একসাথে থাকি, একসাথে ভাড়াটা বিয়ার করি। তো বিশ্বাস করবে না, আমি রাতের বেলা সেদিনকে বাথরুমে যাই, ব্যাঙ্গালোরের কথা বলছি, বাথরুমে যাই, বাথরুমের সেই যে বাইরে দিয়ে যে একটা নব থাকে, তো মানে কি বলে ছিকলি মতো থাকে, ওই ছিকলটা কেউ বন্ধ করে দেয়, আমি বাথরুমের মধ্যে আটকা পড়ি,
বাথরুম থেকে আপ্রাণ চেষ্টা করে আমি চিৎকার পাচ্ছি, এটা ব্যাঙ্গালোরে যাওয়ার পর বলছি, কেউ আমার চিৎকার পর্যন্ত শুনিনি। আমি প্রায় 1.5 ঘন্টা মতো ওই বাথরুমের মধ্যে বন্দি হয়ে থাকি, ব্যাঙ্গালোরের কথা বলছি, ফ্ল্যাটের। কেউ, আমার এক বান্ধবী, ও ওঠে বাথরুম যাওয়ার জন্য, যখন ও উঠে দেখছে বাইরে দিয়ে, ও তো এবার আমরা রুমের মধ্যে থাকলে কি করি, বাইরে দিয়েই বন্ধ থাকে, তো সেরকম বাইরে দিয়েই বন্ধ। তো ও গিয়ে যখন ওই শিকলটা টানে, সাথে সাথে আমি উঠে দাঁড়াই, ও আমাকে দেখে ভয়তে চিৎকার চেঁচামেচি করে, বলছি তুই ভিতরে, যখন বাইরে দিয়ে গেটকে বন্ধ করেছে। তখন আমি বলছি তোদের কাছে তো এটাই জানতে চাই যে আমি যখন ভেতরে, তাহলে তোরা কারা বন্ধ করেছিস। এবার সবাই তো বলছে আমরা সবাই ঘুমাচ্ছিলাম, আমার বাথরুম যাওয়ার দরকার হয়, আমি গিয়ে যখন খুলেছি গেট তখন দেখলাম তুই ভেতরে, আমার তোকে দেখে ভয় লেগে গেছে, এটা কি করে হয়। গেল, রিলেট করতে পারছি না যে আমার সাথে কিছু ভুতুরে কাণ্ড হচ্ছে না আমার বন্ধুরা করছে। আর বন্ধুরা করবেই বা কেন, এতটা মাস ওদের সাথে রয়েছি, আর ওদের সাথে তো আমি কোনো ঘটনা শেয়ার করিনি আমার গ্রামের বাড়ি, তাহলে ওরা এগুলো করবে কেন। যাই হোক, সেই দিনের মতো জিনিসটা নিয়ে ভাবছি। পরের দিনকে আমি দুপুরবেলা খাচ্ছি, যখন সবাই খেয়ে নেয়, আমি পরে খাচ্ছি, বসে খাচ্ছি যখন, অদ্ভুতভাবে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমি 2 পিস মাছ নিয়েছি, আর ছিল ডাল আর ভাত, খাচ্ছি, ওরা খেয়ে নেয়, খেয়ে আমার জন্য বললো রেনু তোর জন্য খাবারটা রাখলাম, খেয়ে নিস। আমি একটুখানি লেটেই খাই, ওরা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। তো আমি যখন খাচ্ছি, আমি একটাও মাছ খাইনি, আমার বাটি থেকে মাছ 2টো গায়েব আমার সামনে দিয়ে, কিন্তু গায়েব কখন হয়েছে আমি জানি না, কিন্তু মাছ 2টো, ওখানে কেউ নেই। আর আমরা 3 তলায় ফ্ল্যাটে থাকি, কোনো বিড়াল এসে খাইনি, কোনো দিন বিড়াল দেখিনি, মাছ 2টো গায়েব, মাছ 2টো নেই। এরকম করে প্রায় বেশ কয়েকদিন চলতে থাকে। তারপর আমি আমাদের যে ব্যাঙ্গালোরের স্যার রয়েছে, স্যারকে একদিন বললাম, স্যার না এইসব প্যারানর্মাল বিষয় নিয়ে অনেক বই পড়েন, উনি এসব নিয়ে রিসার্চ করেন, ওনার আবার 2-3টে স্টুডেন্টস আছে যারা এইসব প্যারানর্মাল বিষয় নিয়ে পড়াশোনা করে। স্যারকে একদিন বললাম, স্যার আমার সাথে এরকম হচ্ছে, আমার দেশের বাড়ি থেকে আসার পরে দেশের বাড়িতে এরকম হয়েছে। তো স্যার তখন বলল, দেশের বাড়িতে তুমি ওই যাকে উদ্দেশ্য করে পাথর ভার ঢিল ছুঁড়েছিলে, সেটা তুমি খুব খারাপ জিনিস করেছো, কারণ সে তার জায়গায় তার মতো ঘুরছিল, সে কোনো কারণে ওখানে থাকতেই পারে, তুমি তাকে উত্তপ্ত করেছো, তুমি তার গায়ে পাথর মেরে, এটা তুমি সব থেকে চরম ভুল করেছো, যেটা তোমার করা উচিত হয়নি। আর সেই আত্মাই তোমার সাথে এখানে এসছে, সে তোমার সাথে রয়েছে, সে তোমার ক্ষতি করবেই। তখন আমি বললাম, স্যার আমার তো ক্ষতি করেছে, এরকম পিঠে আঁচড় সব কিছু বললাম। তখন স্যার বললো, তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি আমার সাথে কালকে সকালবেলা এসে আমার বাড়িতে দেখা করো। তো সেরকম কথা মতো রাতটুকুনি ভয় কাটিয়ে সকালবেলা ছুটে চলে যাই স্যারের বাড়িতে যেতে স্যার আমাকে ওখান থেকে ওনার গাড়ি করে একটা মন্দিরে নিয়ে যায়। ব্যাঙ্গালোরে একটা গণেশ বাবাজির মন্দির আছে, ওখানে নিয়ে যায়। ওখানে এক পুরোহিতের সাথে আমাকে কথা বলায়, আমি সব কথা ওখানে বলি। উনি আমাকে একটা তাবিজ দেয়, ওই মানে মন্দিরের একজন পুরোহিত মশাই। তাবিজটা বলে তুমি সবসময় তোমার কাছে রেখে দেবে, এই তাবিজটা তোমার কাছে থাকলে যে তোমার সাথে অতৃপ্ত আত্মাটা এসছে, সে আবার তার জায়গায় চলে যাবে যেখান থেকে ও এসছে। তুমি খবর নিয়ে দেখো তোমার দেশের বাড়িতে, যে তাকে যেই কদিন তোমার সাথে ব্যাঙ্গালোরে ঘটনা ঘটেছে, তোমার দেশের বাড়িতে কেউ তাকে দেখেছে কিনা। তো আমি বললাম ঠিক আছে, আমি আমার মাকে কল করি মাদুলিটা আনার পর, মানে যে তাবিজটা দেয়। মা তখন বললো যে দেখ এসব বিষয়ে তো আমি কিছু জানি না, ওকে দেখা গেছে কিনা, কারণ আমি তো ছাদে উঠি না, জানিস ওটা চলা করতে পারি না, আর আমি আশেপাশে লোকের সাথে সেরকম ভাবে কথা বলিনি এই কদিন, কারণ কেন কি হয়েছে। তখন আমি মাকেও বললাম, তো মা বললো বলেছিলাম না ছাদে যাবি না, তো মা চিৎকার চেঁচামেচি করলো। যাই হোক, তারপরে ওই যে তাবিজটা আমাকে দিয়েছিল গণেশ বাবাজির মন্দির থেকে, ব্যাঙ্গালোরে একজন খুব ভালো নাম করা ওইটা মন্দির, আর ওখানে একজন পুরোহিত মশাই, আমার কাছে আজও রয়েছে তাবিজটা। আর সেই ঘটনা আমার সাথে আর ঘটেনি, কিচ্ছু আর ঘটতো না। আর আমি এখনো পর্যন্ত ওখান থেকে আসার পরে আমি আমার দেশের বাড়ি যাইনি। এটা ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। তাহলে দর্শক বন্ধু, 2টো ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে
আমার সাথে যোগাযোগ করো, হাই লিখে। যেরকমভাবে প্রতিনিয়ত তোমরা ঘটনা শেয়ার করছো করো। তবে তোমাদেরকে আরো একবার বলে দিই, তোমরা সকাল 8টা থেকে বেলা 11টার মধ্যে ফোন করার চেষ্টা করবে, কারণ তারপর আমি হয়তো ফোন রিসিভ করতে নাও পারি। যার জন্য বলে দিলাম, তোমরা যাতে পরে মনে কষ্ট না পাও, ঠিক আছে? কারণ ফোন ধরলে তোমরা অনেকেই বলো, আরে দিদি ভাই তুমি ফোন ধরেছো, এটা তো ভাবাই যায় না। ওরকম কোনো ব্যাপার না। ফোনের সামনে থাকলে, কাজ না থাকলে, ফ্রি থাকলে অবশ্যই ফোন আমি অ্যাটেন্ড করবো। আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আর আজকের ঘটনাটা কেমন লাগলো ফুটেজ সহকারে, দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা বেশি ভয় লেগেছে কমেন্টসে জানিয়ে দিও। আজকে তো